সবাইকে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু। আজকের ভিডিওতে আলোচনা করব হাউ ডিড নেহেরু বিকাম ইন্ডিয়াস ফার্স্ট প্রাইম মিনিস্টার। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কি করে নেহেরু নিজেকে প্রতিস্থাপন করলেন বা কোন পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রী হলেন। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি যে 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু। কিন্তু তিনি ছাড়াও অনেক নেতা ছিলেন যারা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা সম্পন্ন ছিলেন। তাহলে এমন কি হলো যে নেহেরুই প্রধানমন্ত্রী হলেন? তাহলে এই বিষয়টি আজ জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এই বিষয়ে চর্চা করার পূর্বে অবশ্যই জানতে হবে নেহেরু কিভাবে ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধের সঙ্গে যুক্ত হলেন। তাহলে শুরু করা যাক ভারতের স্বাধীনতার সংগ্রামে একজন নেতা হিসাবে নেহেরুর উত্থান। জওহরলাল নেহেরু 1912 সালে ইংল্যান্ডের তার শিক্ষা সম্পূর্ণ করে ভারতে আসেন। ভারতে আসার কয়েক মাসের মধ্যেই তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগদান করেন। সেটা পাটনাতে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু জাতীয় আন্দোলনে তার প্রত্যক্ষ অংশগ্রহণ শুরু হয় হোম রুল আন্দোলনের সময়, যেখানে তিনি এনি বেসান্তের হোম রুল লীগের সঙ্গে যুক্ত হয়ে যান। এর সঙ্গে 1915 সালে উত্তরপ্রদেশের কিষাণ সভাতেও তিনি যোগদান করেন। কংগ্রেসের লখনৌ অধিবেশনে 1916 সালে প্রথমবার গান্ধীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি গান্ধীজির ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হন। এরপর তিনি গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে শুরু হলে তিনি প্রথমবার জাতীয় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। 1920 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে তার নেতৃত্বেই প্রথম কৃষক ধর্মঘট অনুষ্ঠিত হয়। তিনি উত্তরপ্রদেশে অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন। এই সময় ব্রিটিশরা তাকে দুবার গ্রেপ্তারও করে। সেপ্টেম্বর 1923 নেহেরু অল ইন্ডিয়া কংগ্রেস এর জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হন। এরপর তার মধ্যে নেতৃত্বের বিষয়টি প্রকাশিত হতে থাকে। যখন কংগ্রেসের 1928 সালের অধিবেশনে নেহেরু রিপোর্ট নিয়ে চর্চা হয়, এই চর্চায় নেহেরু এবং সুভাষচন্দ্র বসু ডমিনিয়ন স্ট্যাটাসের জায়গায় পূর্ণ স্বরাজের দাবি করেন। কিন্তু কংগ্রেসের বিভিন্ন নেতা এবং গান্ধীজি এর পক্ষে ছিলেন না। নিজেদের দাবিকে সফল করতে উভয়ে মিলে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ নামে একটি সংস্থা গঠন করেন। নেহেরু এই সংস্থার সেক্রেটারি ছিলেন। অবশেষে এই যুব নেতাদের দাবির কাছে গান্ধী নতি স্বীকার করেন। এরই ফলশ্রুতিতে 1929 সালের লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। নেহেরু এই কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন। এই সময় কংগ্রেস রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত হয়। এরপর থেকে কংগ্রেসের নেতৃত্বে যুব নেতাদের হস্তগত হয়, যেখানে নেহেরুর সঙ্গে সুভাষচন্দ্র বসুও ছিলেন। 1929-এর লাহোর কংগ্রেসের পর নেহেরু ভারতীয় স্বাধীনতার যুদ্ধে অন্যতম নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপর 1930 সালের আইন অমান্য আন্দোলনের সময় তিনি এলাহাবাদে লবণ সত্যাগ্রহ করেন। 1930 থেকে 35-এর মধ্যে তার রাজনৈতিক কার্যকলাপের জন্য বহুবার তাকে জেলে যেতে হয়েছিল। 1929 থেকে 31 খ্রিস্টাব্দের মধ্যে নেহেরু মৌলিক অধিকার অর্থনৈতিক নীতির খসড়া প্রস্তুত করেন। এটা 1931 সালে করাচি কংগ্রেসে গ্রহণ করা হয়। এই খসড়াই তার সমাজতান্ত্রিক মতাদর্শের আদর্শ প্রতিফলিত হয়। তিনি জাতীয় অর্থনীতিতে রাজ্যের ভূমিকাকে অগ্রাধিকার দেন, আবার শিল্প উদ্যোগে রাজ্যের অগ্রাধিকারের পক্ষে ছিলেন। 1937-এ তিনি দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। মহারাষ্ট্রের ফৈজপুর গ্রামে এটি অনুষ্ঠিত হয়। এটি গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত কংগ্রেসের প্রথম অধিবেশন ছিল। এখানে কংগ্রেসের সর্বভারতীয় কৃষক কল্যাণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি সভাপতির ভাষণে বলেন যে কৃষক কল্যাণ শুধুমাত্র ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমেই সম্ভব। অন্তর্বর্তীকালীন কল্যাণ সাধনের জন্য 13 দফা নীতি গৃহীত হয়, যেখানে শুল্ক এবং করের হ্রাস করা, কৃষক কল্যাণ, সঠিক বার্ষিক পরিকল্পনা, গ্রামীণ ঋণ প্রদান, কৃষকদের আর্থিক সহায়তা, কৃষক সংগঠনের ক্ষমতা বিভিন্ন নীতি গৃহীত হয়। এর সাথে সাথে ফৈজপুর কংগ্রেসের অধিবেশন থেকেই প্রথম গণপরিষদ গঠনের দাবি তোলা হয়। 1937-এ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে নেহেরুর নেতৃত্বে কংগ্রেস নির্বাচনে অংশ নেয় এবং 11টির মধ্যে 8টি প্রদেশে সরকার গঠন করে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ব্রিটিশ সরকার ভারতীয়দের জোর করে যুদ্ধে অংশগ্রহণ করালে কংগ্রেস কমিটি
সরকার থেকে পদত্যাগ করে। নেহেরু এই সময় দ্বিধাগ্রস্ত ছিলেন। একদিকে তিনি আতাত গোষ্ঠীর সাম্রাজ্যবাদী চরিত্রের কথা জানতেন এবং অন্যদিকে হিটলারের আগ্রাসন সম্পর্কেও তিনি ওয়াকিবহাল ছিলেন। তিনি এমন কিছু করতে প্রস্তুত ছিলেন না যেখানে নাৎসিবাদ ও ফেসিবাদ জয়ী হোক। এই ক্ষেত্রে তার অভিমত ছিল ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখনই অংশ নেবে যখন ভারতের স্বাধীনতা লাভ হবে। এই সময় কোনো গণ আন্দোলন শুরু করা সম্ভব হয়নি, কারণ এতে নাৎসি আগ্রাসন বৃদ্ধি পাবে, কেননা ব্রিটিশদের যুদ্ধ প্রক্রিয়া এই ক্ষেত্রে দুর্বল হতে পারে। এজন্য 1940 খ্রিস্টাব্দে গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। আচার্য বিনোবা ভাবের সাথে নেহেরু এতে অংশ নেন। এই সত্যাগ্রহের উদ্দেশ্য ছিল বিশ্বযুদ্ধে ভারতবর্ষের বলপূর্বক অংশগ্রহণের বিরোধিতা করা। 31 অক্টোবর 1940 খ্রিস্টাব্দে পুনরায় তিনি জেল বরণ করেন। তাকে গ্রেপ্তার করা হয়। ডিসেম্বর 1941 সালে তিনি জেল থেকে মুক্ত হন। 1941 সালেই গান্ধীজি নেহেরুকে নিজের উত্তরসূরি ঘোষণা করেন। রাজমোহন গান্ধী তার গ্রন্থ দ্য গুড ব্যাটম্যানে লেখেন যে গান্ধীজি নিজের সব বিকল্পের মধ্যে নেহেরুকেই নির্বাচন করেন, কারণ নেহেরুর মধ্যেই তিনি ভারতের বহুত্ববাদ এবং অন্তর্নিহিত আদর্শবাদকে খুঁজে পেতেন। অন্যান্য সকল নেতা যেমন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, কৃপালিনী অথবা রাজাজি প্রমুখদের মধ্যে কিছু না কিছু ভিন্নতা ছিল, কিন্তু নেহেরুর ক্ষেত্রে সর্বভারতীয় নেতা হওয়ার বহুত্ববাদ এবং অন্তর্নিহিত আদর্শবাদ ছিল। ব্যক্তিগত সত্যাগ্রহের পরও ব্রিটিশ কংগ্রেসের কোনো দাবি গ্রহণ করেনি। 1942 সালে ক্রিপস মিশন ব্যর্থ হয়, ফলে গান্ধীজি পুনরায় বৃহত্তর আন্দোলন শুরু করতে স্থির করেন। 7 আগস্ট 1942 খ্রিস্টাব্দে কংগ্রেসের বোম্বে অধিবেশনে নেহেরু ভারত ছাড়ো আন্দোলনের পক্ষে নিজের সহমত প্রদান করেন। ব্রিটিশরা 8 আগস্ট 1942 সালে অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে নেহেরুকেও গ্রেপ্তার করে। তাকে আহমেদাবাদ নগর জেলে রাখা হয়। এটাই নেহেরুর সবচেয়ে বড় জেল বরণ এবং শেষ জেল ছিল। 1942 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তিনি জেল থেকে মুক্তি পান। এরপর তিনি আজাদ হিন্দ বাহিনীর বিচারের পক্ষে আইনি লড়াই করেন। ব্রিটিশরা আজাদ হিন্দ বাহিনীকে দেশদ্রোহী ঘোষণা করলে নেহেরু এর চরম বিরোধিতা করেন। এর ফলে দেশব্যাপী নেহেরুর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। এরপর ব্রিটিশরা ভারতের স্বাধীনতা প্রদানের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ক্যাবিনেট মিশন, ওয়াবেল প্ল্যান, মাউন্টব্যাটেন প্ল্যান। অবশেষে এটা স্থির হয় যে ব্রিটিশরা ভারতের স্বাধীনতা প্রদান করে ভারত থেকে ছেড়ে চলে যাবে, ক্ষমতা এক অন্তর্বর্তী সরকারের হাতে অর্পণ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে হবে সেই অন্তর্বর্তী সরকারের প্রধান? এখান থেকেই শুরু হয় নেহেরুর প্রধানমন্ত্রী হওয়ার কাহিনী, সিলেকশন অফ নেহেরু এজ প্রাইম মিনিস্টার। 1946 সালে যখন ক্যাবিনেট মিশনের প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কথা বলা হয়, তখন স্থির হয় যে যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হবেন তিনিই হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান, অর্থাৎ তিনিই হবেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। ওই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 1940 এর রামগড় অধিবেশনে তাকে সভাপতি নির্বাচন করা হয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি বিভিন্ন কারণে এবং কংগ্রেসের বিভিন্ন সদস্য জেলে থাকার কারণে কংগ্রেসের অধিবেশনই হয়নি। তিনি 1946 পর্যন্ত সভাপতি ছিলেন। 1946-এ যখন সভাপতি নির্বাচনের কথা বলা হয়, তখন মৌলানা আজাদ পুনরায় সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু গান্ধীজি সভাপতি পদে পুনর্নির্বাচনের বিরোধিতা করেন। এইভাবে মৌলানা আজাদ প্রধানমন্ত্রীর নির্বাচন থেকে সরে যান। 28 এপ্রিল 1946 খ্রিস্টাব্দে সভাপতি হিসাবে নেহেরুর নাম ঘোষণা করেন গান্ধীজি। 29 এপ্রিল 1946 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য নমিনেশন জমা করার শেষ দিন ধার্য করা হয়। ওই সময় কংগ্রেসের নিয়ম অনুসারে শুধু প্রদেশ কংগ্রেসের কমিটি কংগ্রেসের সভাপতি নির্বাচন করতে পারত। 15 এর মধ্যে 12টি কমিটি সর্দার প্যাটেলের পক্ষে ভোট দেয়। 3টি কমিটি তাদের মতামত দেয়নি। নেহেরুর নাম শুধুমাত্র কিছু কংগ্রেস কার্যনির্বাহী কমিটির সদস্যগণ প্রস্তাব করেন। এর অর্থ এই যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য দুজনই বর্তমান ছিলেন, একজন ছিলেন
সর্দার বল্লভভাই পটেল আর একজন নেহেরু। এই দুজনেই ভিন্ন আদর্শবাদ দ্বারা প্রভাবিত ছিলেন, যেখানে প্যাটেল ছিলেন একজন রক্ষণশীল নেতা, অন্যদিকে নেহেরু ছিলেন একজন আধুনিক এবং সমাজতান্ত্রিক মতাদর্শের অনুসারী। এর সঙ্গে সঙ্গে নেহেরু ছিলেন বহুত্ববাদী আদর্শবাদ দ্বারা প্রভাবিত। একজন জননেতা হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে, অন্যদিকে সর্দার প্যাটেলের জনপ্রিয়তা ছিল কংগ্রেস দলের মধ্যে সর্বাধিক। কংগ্রেসের সভাপতির সংখ্যাগরিষ্ঠতা ছিল প্যাটেলের কাছে, কিন্তু নেহেরু সভাপতি হয়ে যান। কিন্তু কিভাবে? এখানেই গান্ধীজির ভূমিকা এবং হস্তক্ষেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। বলা হয় যে নেহেরু সরকারের দ্বিতীয় পদ গ্রহণে ইচ্ছুক ছিলেন না। এজন্য গান্ধীজি সর্দার প্যাটেলকে তার নাম প্রত্যাহার করতে অনুরোধ করেন। এতে প্যাটেলজি তার নাম প্রত্যাহার করে নেন। কিন্তু গান্ধীজি কেন এমন করলেন? এর পেছনে অনেক কারণ ছিল। গান্ধীজির মতে দেশের বর্তমানে এই উভয় নেতারই প্রয়োজন ছিল, উভয়ের সরকারের অপরিহার্যতা রয়েছে। এটা পরিষ্কার ছিল যে নেহেরু সরকারের প্রধান হিসাবে যুক্ত হতে চেয়েছেন। এই ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হয় প্যাটেলকে। গান্ধীজি এটাও জানতেন যে সর্দারজি তার কথা প্রত্যাখ্যান করবেন না, কেননা তার জন্য পদের চেয়ে দল এবং দেশ গুরুত্বপূর্ণ। কিন্তু নেহেরুকে নিয়ে গান্ধীজি আত্মবিশ্বাসী ছিলেন না। এছাড়া গান্ধীজি যুব নেতা নেহেরুর আদর্শবাদ, বিচক্ষণতা, গ্রহণযোগ্যতা এবং আধুনিকতা প্রভৃতি বিষয়ে যথেষ্ট উৎসাহী ছিলেন। অন্যদিকে সর্দার প্যাটেল কিছুটা রক্ষণশীল ছিলেন। গান্ধীজির মতে ওই সময় দেশকে নেতৃত্ব দিতে পারে একটা মডার্ন অ্যাপ্রোচ, যা নেহেরুর মধ্যে ছিল। এইভাবে গান্ধীজির অনুরোধে সর্দার প্যাটেল সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। এরই সঙ্গে সঙ্গে দেশের প্রথম প্রধানমন্ত্রীর পদও। অন্যদিকে নেহেরু হয়ে যান দেশের প্রথম প্রধানমন্ত্রী। এইভাবে দেখা যায় যে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন চড়াই উতরাইয়ের পর প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন জওহরলাল নেহেরু। যাই হোক, জওহরলাল নেহেরুর মধ্যে সেই গুণাগুণ ছিল যার ফলশ্রুতিতে তিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। অন্যদিকে প্রথম গৃহমন্ত্রী নির্বাচিত হন সর্দার বল্লভভাই পটেল। দুইজনের ঐকান্তিক প্রচেষ্টায় ভারতবর্ষ হয়ে ওঠে এক শক্তিধর রাষ্ট্র। সেখান থেকেই ভারতবর্ষের অগ্রগতির যাত্রা শুরু। সবশেষে বলা হয় যে দুই ব্যক্তিরই যথেষ্ট প্রাচুর্যতা, দক্ষতা ছিল ভারতবর্ষকে অগ্রগামী করার ক্ষেত্রে। একজন ছিলেন আধুনিক এবং আরেকজন ছিলেন রক্ষণশীল। উভয়ের মতাদর্শ এবং কার্যাবলীর ফলে ভারতবর্ষ হয়ে ওঠে মহান ভারতবর্ষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।